বেশ কিছুদিন ধরে লক্ষ্য করলাম একটা লোক বয়স 19 থেকে 20 বছর হবে আমার মতো সেই জায়গায় সামান্য দূরে গিয়ে বসে কাঁদতো। সে প্রায় সেখানে গিয়ে কাঁদতো। একদিন এমন হয়েছিল রাত 2টা বাজে, তখন সে অনেকক্ষণ ধরে কাঁদছিল। তারপর তার ভাই তাকে খুঁজতে খুঁজতে এসে তাকে বাসায় নিয়ে যায়। বেশ কিছুদিন পর তার ভাই আমাকে দত্তক নিতে চাইল। প্রথমে আমার খালামুনির বাড়ির কেউই আমাকে দত্তক দেওয়ার জন্য রাজি ছিল না, কিন্তু তার ভাইয়ের মায়াবী চেহারা আর স্বভাব দেখে আমার নানু আমাকে দত্তক দেওয়ার জন্য রাজি হয়ে যান। তবে দত্তক দেওয়ার জন্য কয়েকটি শর্তও দিয়েছিলেন। প্রতি 3 মাস পর পর আমাকে নানুর বাসায় কয়েকদিনের জন্য রেখে আসতে হবে এবং খালামুনির প্রতিটি মৃত্যুবার্ষিকীতে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। সব শর্ত মেনে তার ভাই আমাকে দত্তক নিয়ে নেন। আমাকে তার বাসায় নিয়ে আসা হয়। পরে সে তার ভাইকে বলল, আজ থেকে এই বাচ্চাটা তোর মেয়ে, তুই এই বাচ্চাটাকে লালন পালন করবি, এর সব দায়িত্ব তোর। এরপর সে আমাকে সুন্দরভাবে নিজের মেয়ে হিসাবে মেনে নেয় এবং আমাকে নিয়ে নতুন করে বাঁচতে শিখে। আমি তাকে সব সময় চাচা বলে ডাকতাম, কখনো বাবা ডাকিনি। তবু আমার সমস্ত দায়িত্ব সে সুন্দরভাবে পালন করত। আমার বয়স যখন 9 বছর, তখন আমি তার আম্মু মানে আমার দাদির সাথে একবার তার বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমরা দাদির মেজ বোনের রুমে বসেছিলাম। রুমে আমি ছিলাম, সঙ্গে আরো অনেক কয়েকজন মানুষ ছিল। আমি সেখানে ঘুমিয়ে পড়েছিলাম। আমার দাদিরা সবাই অন্য রুমে গিয়ে কথা বলছিলেন। ঘুম থেকে উঠে দেখি হঠাৎ করে তার সেজ বোন বলছে তার নাকি টাকা হারিয়ে গেছে। তারপর সবার সামনে বলতে লাগলো, হয়তো ভুলবশত আমি টাকাটা নিয়ে নিয়েছি। আমি বারবার বলেছি আমি টাকা নেইনি। পরে আমরা সবাই বাসায় চলে আসি। সন্ধ্যার সময় সে আমার দাদিকে ফোন করে বলল তার টাকা নাকি পাওয়া গেছে। তারপর আমাকে বেশ কয়েকবার সরি বলেছিল। এরপর সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু এই মহিলার একটা খারাপ স্বভাব ছিল, পুরনো আমলের কথা নিয়ে সবার সঙ্গে ঝগড়া করা এবং তার কথার মাধ্যমে সবার মধ্যে ভেজাল তৈরি করা। আমার বয়স যখন 13 বছর, তখন সে দীর্ঘদিন ধরে আমাকে সবার নামে আজেবাজে কথা বলে সবার মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছিল। তার এই আজেবাজে কথা শুনে আমি রেগে নানুর বাসায় চলে গিয়েছিলাম। পরে দীর্ঘ 7-8 মাস আমি নানুর বাসায় ছিলাম। হঠাৎ একদিন আমি নানুকে সব কথা খুলে বলি। এটাও বলি আমি আর কখনোই চাচাদের বাসায় যাব না, প্রয়োজনে না খেয়ে থাকবো। বেশ কিছুদিন পর ওই চাচা আমার নানুকে ফোন করে বলেন আমাকে তার বাসায় নিয়ে আসতে। নানু বললেন আমরা আর দেব না তাকে। আমার বলা সব কথা তাকে খুলে বললেন। তখন সে, তার ভাই, তার মা বাবা সবাই আমাকে ভুল ভাঙাতে এসে আমাকে সঙ্গে করে নিয়ে যায়। আমি আসার বেশ কিছুদিন পর আমার ছোট চাচা আবার অসুস্থ হয়ে পড়েন। তার মুখ থেকে প্রায় রক্ত পড়ত আর সে এক প্রকার ঘরের মধ্যে থাকতেন। ডাক্তার কোনো রোগ খুঁজে পাননি। পরে তাদের পরিচিত একজন আলেমকে সব জানানো হয়। আলেম হুজুর অনেক পরীক্ষা নিরীক্ষা করে বললেন তাকে কুফরি কালাম চালানো হচ্ছে, আর এই জঘন্য কাজটা করেছে তার বড় খালার ছোট ছেলের বউ। আসলে তাদের প্রায়ই তার বড় খালার ছোট ছেলের বউ কুফরি কালাম চালাতো। শুধু তাদের নয়, সব আত্মীয়দের উপর সে এটা করত। কুফরি কালাম চালিয়ে সে তার বড় খালার বউ হয়ে এসেছে। কেউই তাকে বউ হিসাবে মেনে নেয়নি। শুধু তার ছোট ছেলের দিকে তাকিয়ে সবাই সবকিছু সহ্য করেছিল। আমার বয়স যখন 17 বছর, তখন আমি অসুস্থ হয়ে পড়ি। আমি অকারণে কাঁদতাম, এক প্রকার ঘরের মধ্যে থাকতাম, কারোর সঙ্গে কথা বলতাম না, ঠিকমতো ইবাদত করতে পারতাম না, খাওয়া দাওয়া করতে পারতাম না। আমাকে অনেক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা কোনো রোগ ধরতে পারেননি। পরে নিকটস্থ একজন আলেমকে আমার সবকিছু জানানো হয়। আলেম হুজুর অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলেন আমাকে কুফরি কালাম চালানো হচ্ছে, আর কে করেছে সেটাও তিনি বলে দিয়েছিলেন। এরপর থেকে আমি প্রায় সময় অসুস্থ থাকতাম, এক প্রকার ঘরের মধ্যেই থাকতাম। আমাকে এবং আমার ছোট চাচাকে বারবার কুফরি কালাম চালানো হচ্ছিল। ছোট চাচাকে কুফরি কালাম চালানোর একটাই কারণ, তার কাছে তার ছোট বোনের বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু চাচা বেকার অবস্থায় বিয়ে করতে চাননি, তাই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সেই রাগে জেদে আমার ছোট চাচাকে কুফরি কালাম চালানো হতো, আর আমাকে চালানো হতো যাতে আমি তাদের জীবন থেকে সরে যাই। পরে আমার মেজ চাচা আমাকে ফিনল্যান্ডে নিয়ে যান। সেখানে আমি আবার নতুন জীবন শুরু করি। এখন বেশ ভালোই আছি, কিন্তু ওইসব মানুষকে আমি অনেক ঘৃণা করি। ধন্যবাদ সবাইকে।